আজকে যে ম্যাথগুলো নিয়ে এসেছে সেগুলো অনেকের খুব প্রবলেম হয়, তো তারা তো দেখোই অবশ্যই। আর হ্যাঁ, এটা হচ্ছে যে তোমার বিভিন্ন পরীক্ষার এই যে ম্যাথগুলো তোমার এনেছি সেগুলো হচ্ছে যে বিভিন্ন পরীক্ষায় তোমার থাকে রিপিটেবল কোশ্চেন এগুলো। তো সেই জন্য দেখো প্র্যাকটিস হবে তোমাদেরই ভালো হবে, ঠিক আছে। আর এটা দেখো প্রথম অঙ্ক দেখো হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে নিয়ে এসেছি। তো যারা দেখোনি তারা হাইট অ্যান্ড ডিস্টেন্সে আমার একটা ক্লাস করা আছে, মাত্র 35-38 এরকম মিনিটের হবে, পুরো হাইট অ্যান্ড ডিস্টেন্স কভার করা আছে। তো দেখে নেবে, একটু অ্যাডভান্স লেভেলই করা আছে, ভালো রকম বুঝতে পেরে যাবে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা আমি বলি কি করে মানে করতে হবে। আচ্ছা, এটা মানে কি বলেছে, 333 মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষ থেকে একটি মাটিতে থাকা একটি সেতু দুই পাশের অবনতি কোণ হচ্ছে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। তো সেতুটির উভয় প্রান্ত টাওয়ার একই দিকে, সেতু দৈর্ঘ্য নির্ণয় করুন, ঠিক আছে। তো সেতুটি এখানে একটা ব্যাকেটে কথাটা কি বলেছে, সেতুটি টাওয়ারটা বলেছে 333 মিটার, তার মানে আমাদের হচ্ছে যে, আচ্ছা এখানে নাম দিয়ে দিই এবিসি, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে কি, যে এবি হচ্ছে টাওয়ার, ঠিক আছে। তাহলে এটা আমরা 333 আমরা পেয়ে গেলাম, 333। আর হচ্ছে যে এখানে বলেছে অবনতিকোণ 60 ডিগ্রি এবং 30, ঠিক আছে। অবনতিকোণ 60 ডিগ্রি 30 ডিগ্রি করলাম। এবার সেতুটি বলেছে যে উভয় প্রান্ত টাওয়ার একই দিকে। মানে সেতুটা কোনটা হবে, তো সেতুটা হবে এই পোর্শনটা সেতু হবে, এটা ধর নাম দিলাম ডি। তাহলে এই ডিসিটা হচ্ছে সেতু দৈর্ঘ্য হবে, ডিসিটা, ঠিক আছে। আচ্ছা, এরকম ফরম্যাট থাকলে আমি বলে দিয়েছি যে কি করে করতে হবে, মানে একদম শর্ট। সেটা হচ্ছে যে মানে হাইটটা তুমি বার করবে কি করে, এখানে ধরো a√3/2, আর এটা হচ্ছে তোমার a/2, আর এটা হচ্ছে এ। এবার তুমি বার করতে পারবে। এবারে তুমি ধরো এইচটা তুমি জানো 333, 333 তুমি বসিয়ে দেবে, 333 সমান a√3/2, তাই না। তাহলে কি হচ্ছে a√3, তাহলে এ সমান হচ্ছে কি 666 √3, মানে √3 দিয়ে গুণ করছি আমি, একদম ডাইরেক্ট করে দিলাম, ঠিক আছে। মানে √3 আসতো, তাহলে √3 দিয়ে নিচে গুণ করতে হতো, তাহলে কাটাকাটি করলে কি হচ্ছে একদম 222 √3 হয়ে যাচ্ছে। তো এইটা একটা তো এরকম করে করা যায়। এবারে অনেকে ধরো মানে এটা ভুলে গেলে, ফরম্যাটটা ভুলে গেলে, তাহলে তোমরা কি করে করবে, তখন যেমন হয় না আমরা 60 ডিগ্রি আমি বলেছি, একদম যারা ক্লাস দেখেছো আগে তারা জানতে পারবে যে মেন জানতে হবে তোমাকে 60, 30, 45 এটা জানতেই হবে, ঠিক আছে। তো এটা ধরো 30 করলাম, এটা ধরো 60, তাহলে 60 হলে আমাদের কি হয়, 60 হলে এখানে হয় √3a, এখানে হচ্ছে 2a হয়, এখানে a হয়। আর এটা 30 যখন হবে, 30 হলে তখন লম্বটা হয়ে যাবে a, এখানে অতিভুজ হচ্ছে 2a, আর এটা হচ্ছে a√3। তো এভাবে যদি করি, তাহলে প্রথম 60 ডিগ্রির জন্য আমরা কি করছি, তার মানে আমরা একটাই ভ্যালু জানি যেটা হচ্ছে 333 মিটার উঁচু টাওয়ার, ঠিক আছে। তাহলে তার মানে √3a সমান 333 করে দিলাম, a সমান হচ্ছে 333, এখানে একটা √3 চলে যাবে, বাই 3 হয়ে যাবে, তার মানে a সমান হয়ে গেল 111 √3 হয়ে যাবে, ঠিক আছে। আর এইখানে সেকেন্ডটা যখন আমরা এটা করব, তখন এটা তো বলেই আছে 333, তাহলে এইটা হয়ে যাচ্ছে কি, এটা হচ্ছে 333 √3। তো এইভাবে করলে কি হবে, এরকম হবে। দিয়ে তারপর তোমাকে বিয়োগ করতে হবে, মানে দুটো অ্যাঙ্গেলের বিয়োগ করতে হবে, তাই না। মানে যেটা বেরোচ্ছে তাহলে তবেই তো সেতু তৈরি পাওয়া যাবে। তাহলে আমাদেরকে তখন তখন এইভাবে করলাম যে 333 √3 - 111 √3, তাহলে তখন হয়ে গেল √3। তাহলে এটা একটু ঝামেলা আছে, আমরা যদি এটা মনে রাখতে পারি তাহলে খুবই মানে আমাদের জন্য ইজি হবে, ঠিক আছে। তো সবসময় ওটাই মানে মনে রাখার চেষ্টা করবে, মানে ক্লাসটা আছে দেখবে, দেখে নেবে, কোনো মানে সেরকম বিগ ইস্যু কিছু নয়, তো ইজি, ঠিক আছে। নেক্সট দেখছি। আচ্ছা, এখানে কি বলেছে, একটি ছেলে বর্গাকার উদ্যানে কর্ণ বরাবর হাঁটছে। তাহলে এই একটা বর্গক্ষেত্র, মানে এই কর্ণ বরাবর হাঁটছে, ঠিক আছে। কর্ণ বরাবর তোমার ছেলেটা হাঁটছে। এর বলেছে সেই বর্গাকার মাঠে ক্ষেত্রফল বলে দিয়েছে 162 বর্গমিটার, মানে এর যে এরিয়াটা বলে দিয়েছে, ক্ষেত্রফল বলে দিয়েছে 162 বর্গমিটার। যদি ছেলেটির গতিবেগ, ছেলে যদি 0.8 কিমি/ঘন্টা গতিবেগে যায়, মানে এইখান থেকে কর্ণটা যাচ্ছে আর কি, তাহলে বর্গাকার উদ্যানটি কর্ণ বরাবর অতিক্রম করতে ছেলে কত সময় লাগবে। এবার টাইমটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে যে এইভাবে যদি যায়, তাহলে তার যদি গতিবেগ এরকম থাকে তাহলে টাইমটা কি লাগবে, ঠিক আছে। তাহলে আমরা আমরা এখান থেকে গিভেন কি আছে আমাদের, আছে যে বর্গাকার মাঠে ক্ষেত্রফল হচ্ছে 162, মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, বাহু স্কয়ার হয়, তার মানে এটা হচ্ছে গিভেন দেওয়া আছে 162, ঠিক আছে। এখান থেকে আমাদের কর্ণ বার করতে হবে, কর্ণটা বার করতে হবে, বর্গক্ষেত্রে তো দুটো কর্ণ সমান হবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বাহুর মানটা দেখে কি আসে, তাহলে এ সমান হচ্ছে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, √162 হয়ে যাবে। তাহলে এ সমান এটাকে ধরো এই 2 দিয়ে ভাগ করি, মানে 2 দিয়ে একটু করছি, ভাঙছি, তাহলে এটা 81 হচ্ছে, তাই না। এরপরে এটাকে কিভাবে লিখতে পারবো, 81 এর জন্য তো 9, আর 2 এর জন্য √2 চলে আসবে,
তাহলে এখানে আমরা বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম। কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি? কর্ণের দৈর্ঘ্যর ফর্মুলা হচ্ছে বাহু √2। ঠিক আছে, তার মানে বাহু হচ্ছে 9√2, তাহলে ইন্টু √2 হয়ে যাবে। তাহলে √2 গুণ করলে 2 হবে, তাহলে 9 × 2, তার মানে হচ্ছে 18। কর্ণের দৈর্ঘ্য 18 পেয়ে গেলাম। ঠিক আছে, তো কর্ণের দৈর্ঘ্য যদি 18 পেয়ে যায়, তাহলে আমাদেরকে বার করতে হচ্ছে যে মানে কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম, তার মানে হচ্ছে যে এই তোমার ধরো এই যে টোটাল ডিস্টেন্সটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এটা আমরা ডিস্টেন্সটা পেলাম যে এত মিটার, 18 মিটার আমরা পেয়ে গেলাম। এবারে গতিবেগ বলে দিচ্ছি এত 0.8 কিমি পার ঘন্টা। একটা কিলোমিটার আছে, এটাকে আমাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে। তো মিটার পার সেকেন্ড যদি করি কি হবে? 0.8 মানে আচ্ছা 0.8 আছে, আমি একদম লিখছি ডাইরেক্ট। 0.8 মানে ধরো 8/10, তাহলে এটাকে তোমার 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 2 × 10, 2 4 8, 2 4 2 9 18, তাহলে 2/9 মিটার পার সেকেন্ড হচ্ছে। ঠিক আছে, মানে তোমার গতিবেগটা হচ্ছে। এবারে ডিস্টেন্স হচ্ছে তোমার 18। ঠিক আছে, তাহলে টাইমের কি হবে? টাইম ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে, তার মানে ডিস্টেন্স হচ্ছে 18 আর স্পিড মানে 2/9, তাহলে এটা উল্টে যাবে, 9/2 হবে। 2 9 18, তার মানে 81 সেকেন্ড বেরিয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে আমরা দেখো খুব সহজেই চলে এলো। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে একটা করণীয় অঙ্ক। কি বলেছে? p - 1/p সমান হচ্ছে √7। ঠিক আছে, জানতে চাইছে হচ্ছে pq - 1/p টার হোল কিউ, এটার মান কত। তাই এটার জন্য আমাদের প্রথমে জানতে হবে যে aq - bq এর ফর্মুলা কি। তাহলে aq - bq এর ফর্মুলা হচ্ছে কি? a + b তার হোল কিউ মাইনাস 3ab, আচ্ছা এটা মাইনাস আছে, সরি, তার মানে এটা মাইনাস হবে a - b তার হোল কিউ প্লাস 3ab ইন্টু a - b। একটা ফর্মুলা আছে, আর একটা ফর্মুলা কি হবে? আর একটা a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, এই দুটো ফর্মুলা হয়। তাহলে আমাদের ক্ষেত্রে যেহেতু মানে অ্যাকচুয়ালি এটা a, অ্যাকচুয়ালি এটা b। ঠিক আছে, মানে এইভাবে কনসিডার করে আমরা করবো। তাহলে আমাদের a আর a - b যদি দেওয়া থাকে, তাহলে আর বাকি আমরা কি কি মান বার করতে পারবো এখানে a b যখন মানে এই ফর্মুলা দিয়ে আমাদের বুঝতে হবে যে কোনটা দিয়ে আমরা করতে পারবো। তাহলে এটা দিয়ে আমরা ইজিলি করতে পারবো। তাহলে করছি p - 1/p তার হোল কিউ, আচ্ছা প্লাস 3ab যখন করবো, দেখো প্লাস 3p ইন্টু 1/p ইন্টু a - b যেটা হবে এটা। তাহলে এখানে pp দেখো কেটে যাচ্ছে, বাকিগুলো মান জানি আমরা √3, তোমরা √3 কিউ হয়ে গেল এখানে, এখানে 3√3 হয়ে গেল, তাই না? আচ্ছা এটা √7 বলেছে, আমি অঙ্কটা ভুল লিখেছি, এটা √7। এখানে √7 বলেছে, তাহলে √7 যদি হয় তাহলে √7 তার হোল কিউ। ঠিক আছে, আর এখানে হচ্ছে 3√7। তাহলে এখানে √7 যদি ইয়ে করি তাহলে কি হবে? যদি শুধু √7 যদি স্কোয়ার হতো তাহলে কি হতো? তাহলে √7 × √7 মানে 7 হতো। তাহলে এখানে আরেকটা বলেছে, তার মানে এখানে আরেকটা √7 চলে আসবে। তাহলে 7√7 প্লাস 3√7, তাহলে এখানে হয়ে গেল 10√7। বোঝা যায় নিশ্চয়ই? 10√7 যে অ্যান্সার আছে। আচ্ছা এই অঙ্কটা দেখো, এটা বলেছে কি ত্রিভুজ XY Z। আচ্ছা ত্রিভুজ একটা নাম দিলাম XY Z। আচ্ছা আমি দুটো যেটা এনেছি দুটো ত্রিভুজকে আমি XY Z নাম দেবো, XY Z, আর হচ্ছে এটা XY Z। ঠিক আছে, তো অঙ্কটা কি বলেছে যে XY Z এ P হলো ত্রিভুজ, P হলো ত্রিভুজ XY Z এর অন্তর্গত, না P হচ্ছে XY Z ত্রিভুজের হচ্ছে অন্তকেন্দ্র। ঠিক আছে, তাহলে যদি কোণ XY Z 50 ডিগ্রি হয় তাহলে কোণ XPZ এর মান কত? তাহলে আমাদেরকে অন্তকেন্দ্র মানে বুঝতে হবে। এটা কিন্তু মানে ট্রায়াঙ্গেলটার, এই যে ট্রায়াঙ্গেলটা আছে মানে ত্রিভুজটা আছে এইটার বাইরে বৃত্তটা, তার মানে এটা হচ্ছে পরিবৃত্ত। এইটা হচ্ছে ত্রিভুজটার ভিতরে বৃত্ত, মানে এটা হচ্ছে অন্তবৃত্ত। তাহলে অন্তবৃত্ত যদি হয় তাহলে এটা অন্তকেন্দ্র হবে, আর এখানে একটা পরিকেন্দ্র থাকবে। ঠিক আছে, তাহলে আমি পরিকেন্দ্র হিসেবে দেখিয়ে দিচ্ছি অঙ্কটা, অন্তকেন্দ্র হিসেবে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে যাতে কনফিউশন কোনো না থাকে। তাহলে এখানে XY Z
এক্স ওয়াই জেড এই 50 ডিগ্রি বলেছে, তাহলে এটা আমরা 50 ডিগ্রি জানলাম যে এই মানটা হচ্ছে আমাদের 50 ডিগ্রি। পি হচ্ছে এখানে বলে দিয়েছে, পি হচ্ছে এক্স ওয়াই জেড এর অন্তঃকেন্দ্র পি। এবার বলেছে এক্স পি জেড, মানে এখানে যদি আমরা ঠেকাই তাহলে কি হলো এক্স পি জেড, এই পি জেড মানে এই পিটার ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। তো এটা যখন তোমার ত্রিভুজের এখানে মানে এরকম হচ্ছে তখন কি হচ্ছে, এটা হচ্ছে এটা পরিস্থ কোণ হচ্ছে না, পরিধির উপর টাচ করছে, এটা পরিস্থ কোণ হচ্ছে, আর এইটা হচ্ছে দেখো অন্তস্থ কোণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে এক্স পি জেড এটা দেখো অন্তস্থ কোণ হয়ে যাচ্ছে, না সরি অন্তস্থ কোণ নয়, মানে কেন্দ্রস্থ কোণ বলে, কেন্দ্রের অনুগামী কোণ, এটা মানে এটাকে তোমার কেন্দ্রস্থ কোণ বলে। আর এটা হচ্ছে তোমার পরিস্থ কোণ হচ্ছে পরিধিকে টাচ করে গেছে যে কোণ, আর কেন্দ্রকে টাচ করে যে গেছে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে। তাহলে আমাদের কি হয়, আমরা জানি কি যে একটা উপাদ্য হিসেবে জানি যে কেন্দ্রস্থ কোণ হয় পরিস্থ কোণের দ্বিগুণ, মানে কি হবে এক্স পি জেড হবে 2y জেড এর ইকুয়াল, ঠিক আছে। তাহলে এক্স 2y জেড ওয়াই এক্স জেড, আচ্ছা এখানে ওয়াই জেড এক্স লিখে দিলাম, একই ব্যাপার না, একই ব্যাপার নয়, আলাদা ব্যাপার দাও। কেন হচ্ছে এক্স ওয়াই জেড, ঠিক আছে, এটা সমান এই কেন্দ্রস্থ কোণ, তাহলে এটা দ্বিগুণ হবে, ঠিক আছে, এটাই বোঝা যাচ্ছে আর কিছু না। তাহলে 2 ইন্টু এখানে এক্স ওয়াই জেড মানে কত 50, তার মানে এটা 100 হয়ে গেল। এবার দেখো এখানে যে করেছে সে 100 করেছে, কারণ হচ্ছে যে সে এইটা ভেবে করে নিয়েছে, ঠিক আছে। কিন্তু যদি অন্তঃকেন্দ্র মানে এরকম থাকে আর কি, যে অন্তবৃত্ত হবে অন্তঃকেন্দ্র মানে অন্তঃকেন্দ্র বলেছে যে অন্তঃকেন্দ্র হচ্ছে এটা, তাহলে সেইভাবে তখন কি করতে হবে, ধরো এটা পি হচ্ছে অন্তঃকেন্দ্র, ঠিক আছে। তাহলে এক্স পি জেড বলেছে, তো তাহলে এক্স পি জেড এখানে হচ্ছে, তাহলে এই কোনটার মান জানতে চাইছে, তাহলে এখানেও সেম বলা যায় এটা 50, ঠিক আছে। তাহলে এই মানটা কত, তাহলে এটা কিন্তু তখন এটার ক্ষেত্রে কিন্তু আলাদা, মানে এরকম নয়, তখন কি হয়, তখন এই মানে কেন্দ্রস্থ যে কোনটা, কেন্দ্রস্থ কোণ বলবো না, অন্তস্থ কোণ বলবো, এটা অন্তস্থ কোণ। তো তখন এটা কিভাবে বার করতে হবে, তখন এটা বার করার ফর্মুলা হচ্ছে এক্স পি জেড ধরো আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ অফ এই কোণটা এক্স ওয়াই জেড, ঠিক আছে। তাহলে 90 ডিগ্রি হলো প্লাস হাফ অফ এক্স ওয়াই জেড মানে হচ্ছে 50, তাহলে এটা 25 হয়ে গেল। তাহলে 90 প্লাস 25 মানে কত হয়ে গেল 115, ঠিক আছে। তাহলে এটা তোমার ঠিক হচ্ছে, ঠিক আছে, নিশ্চয় বোঝা গেল। আচ্ছা এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা বলেছে কি যে যদি এবিসি, হ্যাঁ এটা হচ্ছে যে চিহ্নটা আছে তোমার, এটা হচ্ছে সর্বসম, মানে এবিসি একটা ত্রিভুজ যেটা হচ্ছে যে এই কিউপিআর এটা হচ্ছে সর্বসম, ঠিক আছে। তাহলে এখানে বলেছে এরিয়া অফ এবিসি আর এরিয়া অফ আরেকটা যে মানে ত্রিভুজ আছে, এই দুটোর হচ্ছে মানে এরিয়ার অনুপাত দেওয়া আছে, মানে ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 4/9 বা 4:9। একটা বলে দিয়েছে মানে এই ত্রিভুজে বলে দিয়েছে, এবিসি ত্রিভুজটা বলে দিয়েছে দেখো এসি সমান 12, এবি 18, বিসি 10 হলে তাহলে পিআর এর মান কত, মানে অপর ত্রিভুজে দেখো আমি লিখছি, এটা ধরো এবিসি ত্রিভুজ হলো, ঠিক আছে। আর এখানে কিউপিআর বলেছে, তাহলে কিউপিআর নিলাম, কিউপিআর, ঠিক আছে। তাহলে এখানে বলেছে কি এসি হচ্ছে 12, তাহলে এসি ওখানে 12 হলো, এবি হচ্ছে 18 হলো, আর হচ্ছে বিসি এখানে 10 বলেছে, ঠিক আছে। তাহলে এইভাবে যদি হয়, তাহলে আমরা মানে সর্বসমতার সূত্র অনুসারে যদি এরিয়ার এরকম মানে অনুপাত বলা থাকে, তাহলে আমরা বলতে তখন হয় কি যে ধরো এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি বাই এরিয়া অফ কিউপিআর, হ্যাঁ পিকিউআর লিখেছে, পিকিউআর লিখছি, পিকিউআর সমান হয়ে যাবে এই যে এই কোণ এই বাহুটার, ঠিক আছে, এই বাহুটা বাই এর অপোজিটে যে এন্ড থাকবে আর কি, মানে এইটা পিআর, আমাদের পিআরটাই লাগবে, সেই জন্য আমরা এটা লিখবো, মানে তোমার মানে এটার হোল স্কয়ার হয়, ঠিক আছে। মানে আমি কি বলতে চাইছি যে যদি বলতো এখানে পিআর যদি না হতো, পিআর যদি না বলে যদি ধরো কিউপি বলতো তখন আমরা করতাম এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি এরকম লিখতাম, তখন ইজিক্যাল টু ধরো পিকিউ বার করতে বলে তখন লিখতাম কি
যে এবি বাই পি কিউ তার হোল স্কয়ার। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই। এইখানে যেহেতু পিআর বলেছে তাহলে আমরা পিআর এর হিসাবে এইটা নেব। ঠিক আছে, তাহলে এইটা নেবো, এই বাহুটা নেবো, এই দিকের এই বাহুটা নেবো। যদি পি কিউ বলতো তাহলে এই রেসপেক্টে এই বাহুটা নিতাম। ঠিক আছে, এটা বোঝা গেল নিশ্চয়ই। তো এটা এরকম হোল স্কয়ার হয়। তাহলে এখানে আমাদের অনুপাতটা বলা আছে 4/9, আর এখানে হচ্ছে বিসির ভ্যালু বলা আছে কত, 10। তাহলে 10 মানে তার হোল স্কয়ার হবে, আর পি আর স্কোয়ার। তাহলে 4/9 করো, এখানে 100 হয়ে গেল, আর পি আর স্কোয়ার। তাহলে 4×25 100, 25 কত, 225। তাহলে এই হচ্ছে পি আর স্কোয়ার হবে এটা, পি আর স্কোয়ার। তো তাহলে পি আর হচ্ছে যে √225। তাহলে 225 মানে এখানে 15 চলে আসবে। তাহলে এটা স্যাটিসফাই করছে অ্যান্সারটা। আচ্ছা, এটা দেখো, এটা বলেছে একটি ধনরাশি, আমি বলছি একটি ধনরাশি 2 বছরে বলেছে তোমার 6,580 টাকা, এবং এর পরিমাণ মানে একই পরিমাণ একই হারে চক্রবৃদ্ধি সুদে 3 বছরে 3,896 টাকা হয়। তাহলে বার্ষিক সুদের হার কত? তাহলে যখন এই ধরনের কি করতে হয়, 2 বছরে একটা বলেছে, তার 2 বছরে তোমার এত টাকা বলেছে, 3 বছরে ওই ওই একই হারে চক্রবৃদ্ধি সুদে যখন 3 বছরে এত টাকা হবে বলবে, তখন কি করতে হবে, সিম্পল আমাদের সুদটা 1 বছরের সুদটা বার করতে হবে। 1 বছরের মানে 3 বছর মাইনাস 2 বছর করলে 1 বছর হবে। তাহলে সেরকম হিসাবে আমাদের সুদটা কি হবে, এটা 7,896 মাইনাস 6,580, এটা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কত হবে, 1316 হয়ে গেল এটা। তো 1316, এরপরে বার্ষিক সুদের হার আমাদের যখন বার করবো, তাহলে বার্ষিক সুদের হার আমাদের হবে 1316 ডিভাইড বাই 6,580 ইন্টু 100। একটা শূন্য কাটলাম। আচ্ছা, এটা দেখো 2 দিয়ে ওটা পুরোটা কাটা আছে, 2 দিয়ে কাটলাম, 20% হয়ে গেল। এটা তেমন কিছু মানে কঠিন অঙ্কই নেই, যাই হোক এরকম আশা করি আগে করেছো তোমরা, যখন বেশি রেডি করেছো হয়তো, আমি ধরেই নিচ্ছি। ঠিক আছে, নেক্সট কি কি আছে। আচ্ছা, এই অঙ্কটা দেখো, এটা লাস্ট। এই এই ধরনের অঙ্ক মানে এনটিপিসিতে এবছর চিপটে এসছে। আর প্রথম কথা হচ্ছে এইটার কোনোটাই অ্যান্সার হবে না, অ্যান্সারগুলো সব ভুল আছে। ওই এনটিপিসির এটা মানে যত শিফটে, এখানে আরেকটা অঙ্ক ছিল যেটা হচ্ছে যে আমারই চ্যানেল একজনের ছিল, যার হচ্ছে এটা ইজিক্যাল টু 17 ছিল, যে তারও অপশানে ভুল দিয়েছিল। ঠিক আছে, তো যাই হোক এটারও অপশানে ভুল আছে, আমি এমনি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে করতে হয়। তাহলে আমি একটা জিনিস বলছি, যে যদি ধরো এরকম আছে যে 2 + x/2, এটা মানে কি হয়, এটা কীভাবে ভেঙে লিখতে পারি, যে 2/2 + x/2। ঠিক আছে, দেখো এখানে 2 কেটে যাচ্ছে, তার মানে হয়ে যাচ্ছে কি 1 + x/2। আচ্ছা, 1 + x/2, এটা যদি তুমি ধরো লসাগু নাও তাহলে কি হবে, 2 হবে। তাহলে এটা লসাগু অনুপাতে কি হচ্ছে, তাহলে এখানে 2 + x হচ্ছে, তার মানে এটাই মানে ফুলফিল করছে, তাই না? তাহলে জিনিসটা বুঝতে পারলে তো, মানে যেটা বলতে চাইলাম। হ্যাঁ, এবারে আরেকটা জিনিস বলে দিচ্ছি, এটা এরকম আছে, কিন্তু যদি এরকম থাকে যে হয়তো এরকম আছে, ধরো y/y+2, তখন এরকম হয়ে যাবে না, কিন্তু y/y এটা নয়। ঠিক আছে, উপরে থাকলেই তবেই এটা ইয়ে হবে। যারা একদম মানে বেসিকটা বোঝো না তাদের জন্য বলছি আর কিরকম করে। আচ্ছা, x + 1/x, আচ্ছা লিখি, x + 1/x সমান হচ্ছে 9। তো কি করবে, দেখো x/x করলে তাহলে 1 হলো, 1 + 1/x, তাহলে 1 + 1/x 9 হয়ে গেল। এবার নেক্সট এটা যখন বার করতে বলেছে কি x² + 1/x², তার মানে এটা কি হচ্ছে 1/1 + x² হচ্ছে। ঠিক আছে, 1 + 1/x² যদি হয়, তাহলে এটা আমরা মানে দেখো a² + b² ফর্মে চলে আসছে। তাহলে a² + b² আমরা কি ফর্মে জানি, যে a + b তার হোল স্কোয়ার -2ab। আরেকটা হয় যে a - b তার হোল স্কোয়ার +2ab। ঠিক আছে, আমাদের যখন যেটা লাগে সেটা আমরা নেব। তাহলে আমাদের ক্ষেত্রে কি এখানে প্লাসটা দিয়ে আছে, তার মানে আমরা এইটা নেব। ঠিক আছে, তাহলে মানে এটা এরকম দাঁড়াচ্ছে 1² + 1/x তার হোল স্কোয়ার, তার মানে a² + b² ফর্মুলা হচ্ছে। ঠিক আছে, তাহলে 1 + 1/x তার হোল স্কোয়ার -2a × b। ঠিক আছে, এটা হচ্ছে, তাহলে এইটার মানটা আমরা জানি 9 তার হোল স্কোয়ার -2 × 1। আচ্ছা, 1/x এর মান জানি না, 1/x এর মান এখান থেকে পেয়ে যাবো। তো 1/x করলাম এখানে, তাহলে এটা কি হচ্ছে 9 - 1 হচ্ছে, তার মানে 8 হয়ে গেল। তাহলে ইন্টু এখানে 8, তাহলে এখানে হচ্ছে 81 - 8 × 16। ঠিক আছে,
তাহলে করলে হচ্ছে কত, 5 হচ্ছে 5, 65 হচ্ছে, 65 অ্যান্সার নেই, এটা ছিল 85, ঠিক আছে। আচ্ছা এরা 85 কি করে করছে সেটা আমি বলে দিচ্ছি যে কি করে করছে। এরা অঙ্কটা ধরছে যে এরকম আছে যে এক্স স্কোয়ার হচ্ছে, আমি একটু ভালো করি, একটু এটা ঘেরা কেটে দিই। আচ্ছা নেক্সট পেজ করে দিচ্ছি আমি, এটা ভালো হবে আরো। তো এরা কি করেছে যে এরকম এরকম ধরেছে যে এক্স স্কোয়ার প্লাস 1/x বলা আছে, সমান নয়, আর একটা বলা আছে তোমার x⁴ প্লাস, এটাই হবে মনে হচ্ছে, তার একটু আমাকে দাও। এক্স স্কোয়ার করলে এটা ঠিক আছে। তাহলে এটা যখন আমরা করবো তখন কি হচ্ছে যে এরকম এক্স হয়ে যাচ্ছে, এক্স প্লাস 1/x সমান হচ্ছে 9 হয়ে যাচ্ছে। আর এটা যখন আমরা ভাঙছি তখন কি হচ্ছে x² প্লাস 1/x² কত, ঠিক আছে। এক্স প্লাস 1/x আমরা 9 জানি, তাহলে এখান থেকে করো, এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মে চলে আসছে, এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তার মানে এটা হচ্ছে এক্স কেটে যাচ্ছে, তাই না। তাহলে এক্স প্লাস 1/x এর মান হচ্ছে 9 স্কোয়ার, তার মানে 81 মাইনাস 2, তার মানে দেখো 17 হচ্ছে। এখানে এখানে কত করা যায়, অ্যান্সার কত, 17 করা যায়। তার মানে এরা হচ্ছে এই ফর্মেটটা ভাবছে, মানে কোশ্চেন করার সময় কিছু খেয়েছিল আজে বাজে হয়তো, যার জন্য এই ভুলটা ওরা করতে পেরেছে। রেলের মধ্যে এত বড় পরীক্ষাতে কি জানি না এরকম করে ভুলটা কি করে করে। যাই হোক, আজকের অঙ্কগুলো বলবে কেমন কি লাগলো, কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে অবশ্যই। লাইক আর সাবস্ক্রাইব করলে অ্যাকচুয়ালি ভালো লাগে, যে মানে আমি এইদিকে এই পারে আছি, যারা দেখছে তারা যদি লাইক আর সাবস্ক্রাইব করে তো ওটা খুব ভালো লাগে। তো অবশ্যই করবে, তাহলে মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক আমি যেটা দেখালাম করলাম সেটা আমি ঠিকঠাক দেখাতে পাচ্ছি। ঠিক আছে, টাটা।